দেখুন, হুমায়ুন কবিরের মডেলটা কি? মুসলমানদের দল, সেই দল শুধু মুসলমান প্রধান কেন্দ্রগুলোতে প্রার্থী দেবে এবং সেই আসনগুলো জিতে রাজ্যের শাসক নির্ধারণ করবেন হুমায়ুন কবির। আমি বলছি, এই অনুষ্ঠানে এই লাইভে বসে 2 সপ্তাহ আগে একেবারে এই কিং মেকারের ফর্মুলাটা খোদ হুমায়ুন কবির নিজে বলেছিলেন খুল্লা। প্রশ্ন তো একটাই, যে এই মডেল পশ্চিমবঙ্গে কি সফল হবে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সারাদিন তো ফুরফুরা শরীফে ছিলেন, হাওয়া কি বুঝছেন? শুনুন, ফুরফুরা শরীফ ধর্মীয় স্থান হলেও রাজ্য রাজনীতিতে কিন্তু বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ফলে রাজনীতি চর্চাকারী হিসেবে সেখানে যাওয়া আমার। কিন্তু আমি আপনাকে বলছি যে যতটুকু আমার কাছে মানে ইন্টারাকশন বিভিন্ন নেতার হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে হুমায়ুন কবির কিন্তু একটা জোটের কথা সিরিয়াসলি ভাবছেন। তিনি যেমন তিনি সরাসরি বলেছেন মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে তার কথা হয়েছে। নওশাদ সিদ্দিকীও অস্বীকার করেননি, মোহাম্মদ সেলিমও অস্বীকার করেনি, এবং অধীর চৌধুরীর ব্যাপারে উনি ভীষণ সফট। আমি আপনাকে বলছি, তিনি কিন্তু একটা জোটের চেষ্টা করছেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে একটা নওশাদ সিদ্দিকী চাইছে এক্সক্লুসিভ পলিটিক্স, মানে শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে মুসলিম 90টা কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী দিতে। উল্টো দিকে আইএসএফ যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাইছে, ইনক্লুসিভ পলিটিক্স করতে চাইছে, বামেরা তো অবশ্যই। এখানে কিন্তু আসন সমঝোতাই একমাত্র উপায়, মানে জোটে না গিয়ে একটা সামগ্রিকভাবে আসন সমঝোতার বার্তাটা কিন্তু আপনি দেখবেন নৌসাদের বক্তব্যে এসছে যে এমনভাবে আমাদের চলতে হবে যাতে করে বিজেপিও লাভ না পায়, আবার তৃণমূলও যাতে থেকে ফয়দা না তুলে, ফলে একটা আসন সমঝোতার সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে। আমি শুধু একটা যোগ করবো, সেটা হচ্ছে বিশ্বনাথ দা বললেন অধীর চৌধুরীর সঙ্গে আমি সেটাই বলতে যাচ্ছি, এই অনুষ্ঠানে বসে বলেছিলেন যে 30 জন মানুষকে খুন করেছিলেন অধীর চৌধুরী। আবার আমি ঠিক বলছি, মানে সবটা যদি আপনি বলছেন যে হ্যাঁ ফেস ভ্যালুতে সবকিছু পলিটিশিয়ানদের নেওয়া উচিত না, ফেয়ার এনাফ। হ্যাঁ, সুমন, দেখবে পুজোর আগে পণ্যের বিজ্ঞাপন করার জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়া হয়। তো এখন ভোট পুজো আসছে, ওই জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার দিচ্ছে। কে কদিন আগে যে ডায়লগ দিয়েছিল, ভবানীপুরে দাঁড়ালে আমরা বুঝে নেবো, আর যদি ওই মেটিয়াপুরে দাঁড়ায় তাহলে নওশাদ বা মিমকে বলবো তারা বুঝে নিতে। মানে বোঝা যাচ্ছে প্রোডাক্টগুলো কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। তার মধ্যে নবতম সংযোজন হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন যদি এতই সংখ্যালঘুদের জন্য ভালোবাসা থেকে থাকতো, হুমায়ুন দা যখন 2019 সালে আজকে যে বাবরি মসজিদের কথা উনি বলছেন, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর দো, যারা ভেঙেছিল তার দলের হয়ে প্রতীকটা নিয়ে লোকসভা ভোটে দাঁড়াতেনও না, ভোটে সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন তারা নিরাপদে থাকবেন। তাই হুমায়ুন কবির কি বললেন বা নওশাদ সিদ্দিকী কি বললেন, বক্তব্যের পর একটাই বাক্য বলা যায় যে তারপরও তৃণমূল কংগ্রেস তাকে দলে নিয়েছিল। কিন্তু আমি কেয়ার থেকে একদম আমি উল্টো দিক থেকে আসবো, সেটা হচ্ছে বিজেপি শাসিত বহু রাজ্যে কিন্তু বহু ক্ষেত্রে হয় আপ তো একাধিক রাজ্যে সরাসরি ভোট কেটে কংগ্রেসকে একেবারে পথে বসিয়ে দিয়েছে, বিজেপির জয়টা সহজ হয়েছে। মিমের ক্ষেত্রেও একাধিক রাজ্যে এই জিনিস দেখেছি। সম্ভবত অরূপ সেই দিকে ইঙ্গিত করছে যে মুসলিম ভোট যদি কাটা যায়, বিজেপি পরিকল্পনা করে কাটতে পারে, সুবিধা বিজেপির। আমি যদি উল্টো দিক থেকে বলি সুমন, যখন আপনি উল্টো দিক থেকে প্রশ্নটা করছেন, আমি যদি উল্টো দিক থেকে বলি যে হুমায়ুন কবির এটাও একটা অশ্রুসজল যাত্রাপালা, একটা আইওয়াশ নাটক। কেন বলছি? আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত টের পেয়েছেন যে কোনো না কোনো ভাবে তার কাছ থেকে তিনি যে মুসলমানদের, যারা পশ্চিমবঙ্গের বসবাসকারী মুসলমান, তাদের শুধুমাত্র ভোট এবং নোটের কারণে ব্যবহার করেছেন, তেজপাতার মতো ব্যবহার করেছেন, সেই কারণে তারা সরে যাচ্ছেন। হুমায়ুন কবিরকে দিয়ে তিনি তো আবার পরের দিকে, হুমায়ুন কবির তো বলেছিলেন যে আমি এমন সংখ্যা আনবো, পরের দিকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় আমাকে ইনক্লুড করতে বাধ্য হবেন। সেই কোডটা তো অরূপ করলেন না। আর অরূপের কথাটার স্মৃতিশক্তি 19 অব্দি থেমে গেল, কিন্তু 19-এর পরে যখন হুমায়ুন কবিরকে তারা পরম আগ্রহে একদম রেড কার্পেট ওয়েলকাম করে যখন তাদের দলে নিয়েছিল, সেটা বলুন আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছিল, আজকে হুমায়ুন কবির খারাপ হয়েছে। আর আরেকটা শেষ কথা, এই যে ভোট কাটার অঙ্ক বলছেন, দেখুন এদের এখানে এই জোট, আমি জানি না জোটের এখন কি অবস্থা আছে। এই যে প্রতি জায়গায় বামেরা যে আমাদের ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয়, সেটা আপনারা দেখছেন না, সেটা বলছেন না, প্রতি জায়গায় এটা হচ্ছে। নির্ণায়ক শক্তি হব, এবার মুখ্যমন্ত্রী যে হবে তাকে আমাদের সঙ্গে হাত মেলাতে হবে। আমি মানে বিজেপিকেও যদি সরকার তৈরি করতে হয় তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে, যদি তৃণমূল কংগ্রেসকেও সরকার করতে হয় তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে করতে হবে। হুমায়ুন কবিরকে বাদ দেওয়া যাবে না। এই পলিটিক্স পশ্চিমবঙ্গে তো আমাদের জ্ঞানে আমরা কোনোদিন দেখিনি।
50-এর দশকে ইয়ে ছিল। তো কেন বাংলা কংগ্রেস? হ্যাঁ, আমি বলছি যে এই ধরনের ধর্মভিত্তিক রাজনীতির আমাদের রাজ্যে ভবিষ্যৎ আছে। না, এই মুহূর্তে তো আছেই, কেননা 30 থেকে 35% হচ্ছে মুসলমান সংখ্যার মানুষরা রয়েছেন এবং তাদের এক্সক্লুসিভলি তাদের হয়ে কথা বলার জন্য কেউ ছিল না। সবাই মনে করতো মুসলমানরা বুঝি মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই তারা গেইন করবে, কিন্তু হুমায়ুন কিন্তু প্রথমেই বলতে চাইছে মুসলমান মেন স্ট্রিমের সঙ্গে থাকলেই গেইন করবে এরকম জায়গায় নয়, তাদের সত্তাটাকে আলাদা করে রাখতে হবে, এবং সেইটা যদিও করতে চায় জোটে এলে ও কিন্তু সফল হবে না। ওকে আলাদা একটা প্রবাদ আছে, যদি একটু পলিটিক্যালি ইনকারেক্ট হচ্ছে, কিন্তু কুজোরও তো শখ হয় চিত হয়ে শুতে। হুমায়ুন বাবুর যদি শখ হয় আরশোলার পাখি হতে, আপত্তির কিছু নেই। ভোটে দাঁড়ানো গণতান্ত্রিক অধিকার সবার আছে। বাংলার সংখ্যালঘুরা জানেন তাদের পাশে সারা বছর 365 যদি প্রশাসনের মদত না থাকতো, আমাকে একটা উত্তর দিন। ওই যে বাবরি মসজিদে যে প্রোগ্রাম দেখেছিলাম, কি করে সংগঠিত করতে পেরেছে? দুজনে একটা উত্তর দিন তো। আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন। মোহাম্মদ সেলিম কে মুর্শিদাবাদ গেছিলেন, মোহাম্মদ সেলিম, আপনি উত্তর দিন। ওই যাত্রা কথা বলছি, বাংলা বাজারে তৃণমূলে যোগ দিয়ে দিচ্ছে 200 জন নেতাদের কথা বলছেন। জনগণের কথা নেতাদের শুনতে হবে, এটা ওই জন্য আব্বাস সিদ্দিকী উঠলে আদি চৌধুরী বক্তব্য কমিয়ে দিতে হয়। ওই জন্য যখন ব্রিগেডের মঞ্চে আব্বাস ওঠে তখন ধর্মনিরপেক্ষ সিপিএমকে আদি চৌধুরী বক্তব্য কমিয়ে দিতে হয়। এত আমি বলছি, আমি এইখান থেকে দুটো ছবি দেখাবো। একটা হচ্ছে শুক্রবারের নামাজ, সেটা হচ্ছে সেই নির্ধারিত জমিতে যেখানে এখনো কিন্তু মসজিদ তৈরি হয়নি, কিন্তু প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে। এবং এই জড়ো হওয়া শব্দটা আমি অর্থের ক্ষেত্রেও যোগ করব, তার কারণ ওই যে অনুদানের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যে অনুদান গোনা হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, সেটা শেষ পর্যন্ত কোন ফিগারে? দেখুন, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা খুব চেনা অভিযোগ হচ্ছে যে মিডিয়া ফলো আপ করে না। আমরা কিন্তু ফলো আপ করেছি যে কোথায় গিয়ে থেমেছে সেই অর্থ, যেটা গোনা হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, গিয়ে থেমেছে 5.5 কোটি টাকায়। আমি বলছি, অর্থাৎ রাজ্য রাজনীতিতে ভবিষ্যতে কি হবে, হিরো না জিরো, কেউ জানে না, একমাত্র উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির একটা হইচই ফেলে দিতে সক্ষম হয়েছেন। পরের প্রতিবেদন দেখাবো। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। বিধানসভা ভোটে হুমায়ুন কবির কি করবেন, তার দল ঘোষণার পর কি হতে চলেছে, এসব নিয়ে জল্পনার শেষ নেই। তবে পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে ভাগ বসালে তা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ইতিমধ্যেই তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। তৃণমূল সাসপেন্ড করলেও নিজের সেই অবস্থান থেকে এক চুলও নড়েননি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, বরং তা নিয়ে বারবার চ্যালেঞ্জ শুনেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। উনি ভোট কেনার জন্য মন্দির বানাবেন, হিন্দুদের দুর্গাপুজো করার জন্য সরকারি টাকায় কোষাগার থেকে দিন দিন লোনের পরিমাণ বাড়বে, 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেই সব টাকা দিয়ে খেলা হবে, মেলা হবে, পুজো হবে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে মুর্শিদাবাদে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে মসজিদের জন্য শয়ে শয়ে ইট নিয়ে আসছেন সমর্থকরা, উপচে পড়েছে অনুদানের বাক্স, টাকা গোনার জন্য আলাদা লোক অবধি রাখতে হয়েছে। সূত্রের দাবি, বাবরি মসজিদের জন্য এখনো পর্যন্ত 5.5 কোটি টাকার অনুদান জমা পড়েছে। তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 3,74,00,000 টাকা, আর নগদ জমা পড়েছে 1,80,00,000 মতো। এরই মধ্যে আবার 22 তারিখ নিজের দলও ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক। অপূর্ব সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই, এমনকি সম্ভাব্য আমি স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না, আমি পরে এর জবাব দেব অপূর্ব সরকারকে। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লাখ লোকের উপস্থিতিতে করব। এগুলি সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা কথা উনি বলছেন। উনি যদি
যে কথা উনি আজ বলেছেন সে কথা যদি উনি প্রমাণ করতে পারেন, এই টেক্সটাইল মোড়ে আমি কান ধরে উঠবোস করবো, ক্ষমা চেয়ে নেব। আর তা যদি না হয়, উনি টেক্সটাইল কলেজের মোড়ে, হুমায়ুনবাবু আপনি ক্ষমা চেয়ে নেবেন কান ধরে। চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ চলছে। হুমায়ুন কবিরের নতুন দল কি চমক দেয়, এখন সেটাই দেখার এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.